প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন সংবাদপত্রে বাংলাদেশের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। গণমাধ্যমের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার এই আয়োজনে আজ অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক জনাব মাইনুল আলম। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। শুভ সকাল। প্রিয় দর্শক, তীব্র তাপপ্রবাহের মাঝে ঘূর্ণিঝড় রেমাল গেল বাংলাদেশের উপর দিয়ে এবং এতে উপকূলীয় এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক বাড়ি লণ্ডভণ্ড হয়েছে। আমরা দেখেছি যে অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে এবং কিছু এলাকার মানুষ এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ভোগান্তির মধ্যে রয়েছেন। এই অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ উপকূলীয় এরকম বিপর্যস্ত এলাকা দেখতে যাচ্ছেন। আমরা কলাপাড়া যাবেন তিনি, আমরা জেনেছি, এবং সেখানকার মানুষ অপেক্ষা করছেন তার ভাষণ শোনার জন্য। এবং উপকূলীয় এলাকার সব মানুষ যারা ক্ষতিগ্রস্ত তারা অপেক্ষায় আছেন যে কত দ্রুত তাদের এই পুনর্বাসনে তারা যেতে পারবেন। আমরা এই পরিস্থিতি ঘিরে আলোচনা শুরু করতে চাই আজকের সম্মানিত অতিথি জনাব মাইনুল আলমের সঙ্গে। ব্যাপারটা হচ্ছে যে রেমাল আমরা জানি কত ক্ষতি করেছে, অর্থাৎ 14-15 জন মানুষ মারা গেছে, কিন্তু প্রাণহানির চেয়ে জীবনহানির চেয়ে সবচেয়ে হয়েছে সম্পদ, প্রকৃতি এবং আমাদের কৃষি সম্পদ, আমাদের মৎস্য সম্পদ। আপনি জানেন একটা খবর এবার খুব মারাত্মকভাবে আমাকে চিন্তিত করেছে। অনেকেই বলেছে আমাকে যে চিংড়ির ঘের, মৎস্য চাষ ব্যাপকভাবে সব উড়ে গেছে এবং শত শত বিঘা একর চিংড়ির চাষ, মাছের ঘের নষ্ট হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে শুধু কি মাছ, এটা প্রকৃতি, এটা জলবায়ু তো আছেই, আমরা জলবায়ুর প্রভাব বলতে পারি, এবং গৃহহীন হয়েছে, উচ্ছ্বাস, কোনোভাবে মানুষ বেঁচেছে, জীবন ধারণ করেছে। কারণ আমরা এই রেমাল এখন এসছে, যে কোনো দুর্যোগ, যে কোনো ঘূর্ণিঝড় আসার অন্তত 3 দিন আগে আমরা এটা প্রস্তুতি নিতে পারি। 72 থেকে 96 ঘন্টা, 4 দিন পর্যন্ত প্রস্তুতি নেওয়া যায়। আমি দেখেছি যে স্বেচ্ছাসেবক, জেলা প্রশাসক, এনজিও কর্মী, রেড ক্রিসেন্ট, এমনকি রাজনৈতিক দলের নেতাকর্মীরাও স্থানীয় পর্যায়ে তারা মানুষকে উদ্ধার করছে। 5 লক্ষ লোক একটি উপজেলায় শুনেছিলাম, সম্ভবত বরগুনার কোনো উপজেলায় 5 লক্ষ লোককে স্থানান্তর করা হয়েছে। আমার এক অফিসের সহকর্মী তার বাবা মাকে খুঁজে পাচ্ছিল না, মোবাইল নেটওয়ার্ক সমস্যা, কিন্তু পরে পেয়েছে যে তারা চলে এসছে, ইউএনও নিয়ে আসছে তাদেরকে। এখন পুনর্বাসনটা গুরুত্বপূর্ণ, এবং ঘূর্ণিঝড় মানে কি, এই যে পানি আটকে ছিল, এটা বন্যার মতো প্রভাব, বাঁধগুলো ভেঙে দিচ্ছে। একদিন আগে পরশুদিন একনেক মিটিং হয়েছে এবং বাঁধগুলোর সংস্কার, পুনর্নির্মাণ, কেন নষ্ট হয়েছে, কেন ভেঙে গেছে, এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আজ উনি নিজে যাচ্ছেন, কলাপাড়া এলাকায় যাচ্ছেন এবং গিয়ে ত্রাণ বিতরণ, সমন্বয়, আলোচনা কিংবা দিক নির্দেশনা দিবেন। এটা হচ্ছে তাৎক্ষণিক ব্যবস্থা, তাৎক্ষণিক উনি যাচ্ছেন, এর একটা গুরুত্বপূর্ণ প্রভাব, এবং উনি এটা দেখবেন এবং অ্যাকশান নেবেন। কিন্তু একটা দীর্ঘমেয়াদী সংশ্লিষ্ট দপ্তরগুলো নিতে পারে। যেমন আমি মনে করি মৎস্য মন্ত্রণালয় কিংবা মৎস্য বিভাগ, কৃষি বিভাগ, এরা ক্ষয়ক্ষতি নিরূপণ করেছে ইতিমধ্যে প্রাথমিকভাবে, এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপ কী করণীয়, আর্থিক সহায়তা অবশ্যই দিতে হবে। জেলে সম্প্রদায়, কৃষক সম্প্রদায়, সবাইকে যারা ক্ষতিগ্রস্ত, সরাসরি আর্থিক একটা সহায়তা কিংবা একটা সাময়িক লোন, এই জাতীয় কিছু দিতে হবে, অন্তত এই সিজনে যে ফসল নষ্ট হয়েছে। আর সাধারণ মানুষ যারা বসবাস করত, তাদের ঘর নষ্ট হয়েছে, উড়ে গেছে, পানিতে ডুবে গেছে, এটা একটা তালিকা করে করে আমি মনে করি এটা একটা বিভিন্ন পর্যায়ে করা যেতে পারে। ইউপি চেয়ারম্যান করবে তার ইউনিয়নের, উপজেলায় নিয়ে আসবে, এবং প্রশাসনিক নেটওয়ার্কেই করতে হবে, রাজনৈতিক এবং প্রশাসনিক নেটওয়ার্কেই এটা করে, এই তালিকা করে গৃহহারাদের ব্যবস্থা করতে হবে। সরকার করবে, সরকারের কর্মসূচি নিশ্চয়ই নেওয়া হবে, সুনির্দিষ্ট পদক্ষেপ পরিকল্পনা থাকবে, আর্থিক এবং অন্যান্য সহায়তা, ঘরটা যাতে তৈরি করতে পারে, কিংবা ঘর নষ্ট হয়েছে, ফসল নষ্ট হয়েছে। আর হলো কিছু প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাপকভাবে প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা স্বাস্থ্য কিংবা ইউনিয়ন হেলথ সেন্টার কিংবা কমিউনিটি ক্লিনিক, এ ধরনের কিছু সেন্টার, প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে।
তা এখন এগুলো পুনর্নির্মাণ, সংস্কার এবং উন্নয়ন করতে হবে। এটা একটা ব্যয় সাপেক্ষ এবং সংশ্লিষ্ট বিভাগগুলোকে এ ধরনের বরাদ্দ দিতে হবে। তাহলে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা অবকাঠামো এবং ধর্মীয় প্রতিষ্ঠানও আছে, এগুলো দেখতে হবে। সুতরাং এই অনুযায়ী এই কাজগুলো যখন সমন্বিতভাবে জেলা প্রশাসক কিংবা স্থানীয় প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগের উপজেলা ইউনিট কিংবা জেলা পর্যায়ের দপ্তরগুলো করবে, তখন এটা পুনর্বাসন কার্যক্রমটা ত্বরান্বিত হবে। পাশাপাশি উপকূলীয় জেলাগুলোতে কিংবা রেমাল আক্রান্ত এলাকাগুলোতে সাধারণ মানুষের যে সমস্যা হবে, যেটা পানি, বিশুদ্ধ পানি এবং এই পানিবাহিত রোগ কিছু হবে। প্রত্যেক বন্যা কিংবা দুর্যোগের পরই এটা হয়, দেখেছি আমি। অনেক ফিল্ড রিপোর্ট করেছি 90-এর দশকে কিংবা এর পরের দশকে। আমি দেখেছি যে এগুলো মানুষকে দীর্ঘমেয়াদী একটা ভোগান্তির মধ্যে ফেলে দেয়। সুতরাং সে অনুযায়ী স্বাস্থ্য বিভাগকে ব্যবস্থা নিতে হবে, কারণ এই সিল্টেড ওয়াটার, লবণাক্ত পানি চলে এসছে এবং এই পানি পান করার যোগ্য না। সুতরাং ওখানে বিশুদ্ধ পানিটা প্রথমে দিতে হবে। এবং খাদ্যাভ্যাস যদি বলেন, খাদ্যের যে ন্যূনতম উপকরণগুলো, এগুলো যদি বিশুদ্ধ থাকে কিংবা দূষিত না হয়, তাহলে এটা জীবনধারণ। না হলে একটা সাধারণ মানুষকে স্বাস্থ্য ঝুঁকি এবং স্বাস্থ্য কষ্টের মধ্যে থাকতে হবে। শুরুতে আপনি প্রাণ প্রকৃতি, ফসল, সবজি এগুলোর কথা বলছিলেন। আমরা দেখেছি এবার তাপপ্রবাহের কারণেই বিশেষ করে আমের ফলন কমে যাওয়ার একটা আশঙ্কা আগে দেখা দিয়েছিল। 20% কিংবা বলা হয় আর কি। এর মাঝে আমের একটি বড় উৎস হচ্ছে সাতক্ষীরা অঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা। রেমালের কারণে সেখানে আমের আবার ব্যাপক ক্ষতি হয়েছে তাপপ্রবাহের পরে। আমরা দেখেছি গাইবান্ধায়, উপকূলীয় জেলার বাইরেও গাইবান্ধায় কলার বিস্তীর্ণ ক্ষেত ওখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, নষ্ট হয়ে গেছে। তো আপনি বলছিলেন যে কৃষকদের জন্যও কিছু করা, আপনি যদি আপনার সুপারিশগুলো বলতেন। না, কৃষকদের জন্য তো করতে হবে। শুধু ওই যে ধান উৎপাদনকারী কৃষক না, আমাদের কৃষক তো বিভিন্ন প্রকৃতির আছে, বিভিন্ন ধরনের আছে। মানে পেঁপে, একজন কৃষক শুধু পেঁপে উৎপাদন করছে, লেবু, এ ধরনের আইটেম ওয়াইজ উৎপাদক আছে, পেঁয়াজ, লেবু এগুলো আছে। আপনি কলা এবং আম ফলের কথা বললেন। আমার ধারণা লিচুও নষ্ট হয়েছে এবার অনেক ব্যাপক পরিমাণে লিচু নষ্ট হয়েছে। তাপপ্রবাহের সময় আমরা দেখেছি তাপপ্রবাহের প্রভাব একটা, আর রেমালের প্রভাব, ডবল অ্যাকশানে, ডবল ক্ষতিতে। এখন এবারের দেখেন আম নিয়ে খুব বেশি উচ্ছ্বাস নেই, কারণ মানুষ বুঝে গেছে যে আমের কি অবস্থা, লিচু কি অবস্থা। সুতরাং এগুলোকে একটু প্রাইস সাপোর্ট দিতে হবে। অনেকে আপনি জানেন যারা আম উৎপাদনকারী, তারা বিক্রি করে দেয় আম ব্যবসায়ীদের কাছে। ওই ব্যবসায়ীরা আম কিনে, আম বাগান কিনে পরিবহন করে বিভিন্ন সারা দেশে, ঢাকা সহ সারা দেশে মার্কেটিং করে, বাজারজাত করে। ওই ব্যবসায়ী নিশ্চয়ই যদি একজন প্রতিষ্ঠিত আম ব্যবসায়ী হয়, সুপরিচিত আম ব্যবসায়ী হয়, তাকে একটু প্রাইস সাপোর্ট দেওয়া দরকার। আর কৃষি বিভাগ, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা, জেলা পর্যায়ে যারা আছে, তারা এই কাজটা কেন হলো, ওটা একেবারে সরেজমিনে ফিল্ড, বেশি এলাকা না। আমার ধারণা 2-3টা জেলার বাইরে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, পাবনা, এসব জায়গায় আম হয়, রংপুরে কিছু হয়, আর আমাদের পার্বত্য জেলাগুলোতে হয়। তো এসব জেলায় এই আমের সিজন, কারণ বাংলাদেশ আম দিয়ে পরিচিত, আপনি জানেন। একজন বিদেশি কালকে ঢাকায় এসছেন, উনি বলছে যে আমি আম খেতে পারবো, আমের মৌসুমে এসেছি। এবং অনেকেই বাংলাদেশের আমকে ঊর্ধ্বে উঠে রাখে, কারণ এর সুস্বাদ, এটার বাংলাদেশের আমের যে বিখ্যাত আম, এটার স্বাদ এবং অঞ্চলভিত্তিক যে আম, এখন ভ্যারাইটি বেড়ে গেছে আমের। আপনি অনেক ভ্যারাইটি, 15 দিন পর পর আমের ভ্যারাইটি চেঞ্জ হয়, আমরা নাম জানি বিভিন্ন। তো এখন এই সাপোর্টগুলো এই দপ্তরকে দিতে হবে, কৃষি সম্প্রসারণের কৃষি বিভাগকে দিতে হবে। এবং এবার আমের বোধহয় একটা নিয়মই আছে যে এবছর যদি বেশি ফলন হয়, আগামী বছর কম ফলন হবে। মাঝে এটা উঠে গিয়েছিল, প্রতি বছরই এখন ভালো হচ্ছিল, কিন্তু কেন জানি এবার ওই তাপ প্রবাহের কারণে কমে গেছে। সুতরাং তাপ প্রবাহের কারণে কিংবা পোকার একটা ইনসেকটিসাইডের ব্যাপার আছে। তো এগুলো যে কৃষি বিভাগ করছে, আমি জানি রাজশাহীতে এটার ব্যাপক ভিন্ন ধরনের উদ্যোগ আছে, সব জেলায় নাই, রাজশাহী অঞ্চলে আছে। তো এটাকে আরও গুরুত্ব দিতে হবে বলে আমি মনে করি। এবার একটু ভিন্ন শিরোনামের দিকে আমরা যাই, ভিন্ন সংবাদের দিকে। সেটি হচ্ছে জীবনযাত্রার ব্যয় বাড়বে বলে একটি শিরোনাম রয়েছে। সেটি হচ্ছে আগামী বাজেটকে সামনে রেখে এটি করা হয়েছে। 335 পণ্যের উপর শুল্ক বসছে, এটি যেমন, আবার ভর্তুকি কমছে বিভিন্ন সেবা এবং পণ্যের উপর।
এরকম শিরোনাম রয়েছে আমাদের সামনে। হ্যাঁ, এটা বাজেট ভিত্তিক রিপোর্ট। আমার সংবাদপত্র দৈনিক আমাদের সময় আমার সহকর্মী লিখেছে, সে কদিন ধরেই লিখছে। ব্যাপারটা হচ্ছে যে বাজেট যেটা প্রণয়ন করা হয়, প্রস্তাব করা হয়, ওখানে কিছু সুপারিশ থাকে কিংবা সুনির্দিষ্ট ব্যবস্থা থাকে, এবং পণ্য আমদানির পণ্য কিংবা শুল্ক বাড়ছে, শুল্ক কমছে, এই তো শুল্ক সুবিধাটা বেশিরভাগ থাকে সাধারণ মানুষের নিত্য পণ্যের উপর। এবারও থাকবে, কিন্তু এবার কিছু কিছু শুল্ক প্রস্তাবিত হারে আর ওইভাবে সুবিধা দেওয়া হচ্ছে না, বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে না। এটা হচ্ছে দুটো কারণ। একটা হচ্ছে যে রাজস্ব আহরণের মাত্রা নির্ধারণ করা, আর হচ্ছে আমরা এটা সবাই জানে, বলা ভুল হবে কিনা আমি জানি না, দাতা গোষ্ঠী বিশেষ করে IMF-এর পরামর্শ, কেউ চাপ বলে, আমি পরামর্শ বলবো, পরামর্শে যে তুমি IMF বাংলাদেশকে বলেছে তুমি পর্যায়ক্রমে যে ঘাটতি দেয়া হয় কিংবা বিভিন্ন ক্ষেত্রে, এই জ্বালানি ক্ষেত্রে, পণ্য ক্ষেত্রে, কিংবা বাজেট প্রণয়নে যে বাজেট সাপোর্ট থাকে, বাজেটারি সাপোর্ট বলি, এগুলো আস্তে আস্তে কমিয়ে আনতে হবে। কারণ বাংলাদেশ পারছে না সেভাবে আর্থিক ব্যবস্থাপনা করতে তাদের ভাষ্য অনুযায়ী, যার ফলে আমরা IMF-এর কথা আমরা শুনবো কিংবা আমরা পরামর্শ গ্রহণ করব। IMF একটা পরামর্শ দিয়েছে, আপনি জানেন নিশ্চয়ই, যে তথ্য প্রযুক্তি কিংবা কম্পিউটার অ্যাক্সেসরিজ IT সেক্টরে জিরো ট্যারিফ বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে, আমদানি কিংবা ক্রয় বিক্রয় উৎপাদন সব মিলে। এটা বলছে যে এটা রাখা যাবে না, এটা প্রত্যাহার করো। কিন্তু এই যে আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছি, আমরা স্মার্ট বাংলাদেশের যে লক্ষ্যমাত্রা নিয়েছি তা বাস্তবায়ন করতে হতে তো এগুলো লাগবে। এখন বাংলাদেশ সক্ষমতা অর্জন করছে 2026 সালের পর মধ্যম আয়ের দেশে যাবে। সুতরাং বাংলাদেশকে সেই আর্থিক ব্যবস্থাপনা সক্ষমতা লাগবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রাজস্ব আহরণের অনেক উপায় আছে, কর নেটওয়ার্ক বাড়ানো দরকার। এখন দাতা সংস্থার পরামর্শে আমরা করতে হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের, যেটা সংবাদপত্র আজকে কয়েকটি দৈনিকে এসছে, যে মানুষের অনেক চাপ বাড়ছে এবং এই জীবনমানের যে ব্যয় বেড়ে যাবে, কিন্তু আয় কোত্থেকে আসবে মানুষ জানে না, আমরা সাংবাদিকরাও জানি না, পত্রিকাও জানে না। জীবনযাত্রার ব্যয় বাড়ছে এবং এটা বেড়ে যাবে, বাজেটের পর বাড়বে, দফায় দফায় পণ্যের বৃদ্ধি। আপনি দেখেছেন 10% বোধহয় ওয়াসার পানির দাম বাড়ানো হয়েছে, এটা কার্যকর হচ্ছে। ওয়াসার 10% পানির দাম বাড়িয়েছে, জুলাই থেকে আবারও নতুন দাম কার্যকর হবে, আরও বাড়ছে ওয়াসার পানি। এরপর বিদ্যুতের ব্যাপারটা তো একটা নৈমিত্তিক এবং ধারাবাহিকভাবে বাড়ছি। গ্যাস পুনর্নির্ধারণ করা হচ্ছে বারবার। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে গ্যাস এটা প্রিপেইড সিস্টেমে যাচ্ছে, নানান উদ্যোগ। সুতরাং কমছে না, বাড়ছে। আর অন্যান্য খাত নাই বললাম, আমি বিদ্যুৎ, পানি, গ্যাসের কথা বললাম, পরিবহনের কথা, তেলের কথা, জ্বালানি তেল, শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদের বেতনের কথা, এগুলো নাই বললাম। তার উপর দ্রব্যমূল্যের উপর যদি বাড়তেই থাকে কিংবা এই চাপ বাড়ার আশঙ্কা দেওয়া হয়েছে, তাহলে তো আমাদের কিভাবে নিজের ব্যবস্থাপনা হবে, সংসার জীবন ব্যবস্থাপনা করা হবে, আমি এটা বুঝি না। সুতরাং এটা সময় আসুক, হয়তো এটা পুনর্বিবেচনা করতেই হবে। যে শুল্ক প্রত্যাহারের যে চাপ নেওয়া হচ্ছে, যে ঘোষণা আসছে 6 তারিখ বাজেটে, এটা বোধহয় দেখার পর বোঝা যাবে। উপজেলা নির্বাচন নিয়ে সংবাদ শিরোনাম থাকছে এখন, যেহেতু নির্বাচন চলছে দফায় দফায়। সংবাদের শিরোনামের মূল বিষয়বস্তুটা হচ্ছে ভোটার উপস্থিতি খুবই কম, ভোট কেন্দ্র ফাঁকা, এরকম। কত % হয়েছে আপনাকে বলা যায় যে 30-এর কম বোধ হয়, তাই না? উপজেলা নির্বাচন নিয়ে আর কি বলবো, আমি কালকেও একটি আলোচনায় বলেছি, উপজেলা নির্বাচন হচ্ছে এটা নিয়ম রক্ষার নির্বাচন, একটা স্তর, স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ স্তর। যদিও শতভাগ কার্যকর না, ক্ষমতায়ন নেই এই উপজেলা পরিষদের, মানুষ আসছে, এটা একটি একপাক্ষিক বলবো না, কিংবা একটি দল এই নির্বাচনের বাইরে আছে। এবারে নির্বাচন প্রতীকবিহীন, দলীয় প্রতীকবিহীন। সুতরাং এটা নির্বাচনের প্রতি অনাগ্রহ, নির্বাচন ব্যবস্থাপনার যে মান বাড়ছে না তারই প্রমাণ। নির্বাচনের প্রতি অনীহা, অনাগ্রহ সাধারণ মানুষের, ইভেন অনেক প্রার্থীরও রয়েছে। তাই সে কারণেই হচ্ছে 5 বছরের জন্য এই নির্বাচন হচ্ছে। অনেক ধন্যবাদ জনাব মাইনুল আলম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। সংবাদপত্রে বাংলাদেশের আজকের আয়োজনটি এই পর্যন্তই।